ঘটনাটি ঘটেছিল আমার নানার সঙ্গে। আমার নানার বাড়ি ঈশ্বরদীতে। ঘটনাটি ঘটেছিল প্রায় 8 বছর আগে। আমার নানা আর রহিম চাচা গ্রামের অন্য লোকের মতো মাছ ধরত। সময়টা ছিল বর্ষাকাল। একদিন আমার নানা আর রহিম চাচা অন্যান্য রাতের মতো মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা করেন। ওই দিন রাতে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। ওই দিন রাতে আমার নানা রহিম চাচাকে ডেকে রাত 8টার দিকে রওনা হলো মাছ ধরার জন্য। বাড়ি থেকে নদীর দূরত্ব 4 কিলোমিটার। তার জন্য তাদের নদীতে পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে যায়। যেহেতু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, চাঁদের আলো একেবারেই ছিল না বললেই চলে। এই অল্প আলোতে আমার নানা মাছ ধরতে লাগলো আর রহিম চাচা দাঁড় বাইতে লাগলো। মাছ ধরতে ধরতে রাত 1টা বেজে গিয়েছিল। তখন আমার নানা নৌকা চালাচ্ছিলেন। তখন তারা দুজনেই একটা কান্নার আওয়াজ শুনতে পেল, কিন্তু এই কথা কেউ কাউকে বললেন না, যদি উভয়ই ভয় পায়। তাছাড়া দুজনেই মনের ভুল ভেবে উড়িয়ে দেন। যখন রাত 2:30 তখন আমার নানা দেখতে পান নৌকা অপর প্রান্তে একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ নৌকার অপর প্রান্তে একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে। অবয়বটার চোখ জল জল করছিল। আমার নানা রহিম চাচাকে বলেন, রহিম, ওইটা কি? রহিম চাচা ওই দিকে তাকালেন। তখন আর কিছু ছিল না। অবয়বটা ততক্ষণে সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। আমার নানা ভেবেছিল এটা বোধহয় তার মনের ভুল। তাছাড়া আমার নানা অনেক সাহসী ছিলেন। তখন রাত 3টা বেজেছিল। তখন রহিম চাচা দাঁড় বাইতে লাগলেন। তার কিছুক্ষণ পর রহিম চাচা দেখল একটা অবয়ব মাছ খাচ্ছিল আর একটি অবয়ব দাঁড়িয়েছিল। তাদের দুজনের চোখই একেবারে লাল। অবয়ব দুটি রহিম চাচার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল। রহিম চাচা ওটা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। তার পুরো শরীর ঠান্ডা হয়ে আসছিল। তখন তিনি কিছু না ভাবতে পেরে চিৎকার দিয়ে ওঠেন। আমার নানা তখন জেগে উঠেছিলেন। তিনি সেটা আবছা আবছা ভাবে দেখতে পান। তখন রহিম চাচা আর দাঁড় বাইতে পারছিলেন না। তিনি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তার পরিস্থিতি দেখে আমার নানা দাঁড় বাইতে লাগলেন। তখন নৌকা আর স্বাভাবিক গতিতে চলছিল না। আমার নানার মনে হচ্ছিল যেন নৌকাটা ধীরে ধীরে ভারী হয়ে আসছে। যত জোরেই আমার নানা নৌকা চালাচ্ছিলেন, কিন্তু নৌকা মনে হচ্ছিল যেন যাচ্ছেই না। আমার নানা নিজেও জানেন না তিনি কতক্ষণ নৌকা চালিয়েছেন। কিছুক্ষণ পর ফজরের আজান ভেসে আসলো। নৌকা তখন স্বাভাবিক গতি ফিরে পেল। রহিম চাচাও তখন প্রায় স্বাভাবিক হয়ে ওঠেন। তারপর দুইজনই নিজ নিজ বাড়িতে চলে গেলেন। তারা কেউ কাউকে কিছু জানালেন না। তারা দুইজনই বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন। তখন আমার নানা স্বপ্নে দেখলেন যে অবয়বটা আমার নানাকে বলছে, তোরা রাতে ওখানে গিয়েছিলি কেন? তোরা ভুল করেছিস। এখন তোরা আমাদের এখানে আয়, আমরা তোদের এখান থেকে নিয়ে যাব। সাথে সাথে নানার ঘুম ভেঙে যায়। তার 20 মিনিট পর রহিম চাচা আমার নানার বাড়িতে আসলো এবং নানাকে বলল তিনিও একই স্বপ্ন দেখেছেন। তখন আমার নানা রহিম চাচাকে বলল, তুই গোসল করে আগুনে সেক দিয়ে তারপর ভাত খাবি। কিন্তু রহিম চাচা ভাত খেয়ে এখানে এসেছিল, কিন্তু রহিম চাচা সেটা গোপন করলো। আমার নানাকে কিছুই জানালো না। আমার নানা সব সময় নিয়ম কানুন মেনে তারপরে ওই দিন ভাত খেয়েছিলেন। ঘটনাটি এখানেই শেষ হতে পারত, কিন্তু না, আসল ঘটনা ঘটলো তার পরের দিন। রহিম চাচা অনেক ভয় পেয়েছিলেন। সে কারণেই বোধহয় তার জ্বর হয়েছিল। কোনো ডাক্তারই সক্ষম হলো না রহিম চাচার জ্বর ছাড়াতে। 8 দিন পর রহিম চাচা মারা গেলেন। ওই দিন রাতে আমার নানা আবার সেই অবয়ব দুটোকে স্বপ্ন দেখলেন। অবয়ব দুটি আমার নানাকে বললেন, তুই এবারের মতো বেঁচে গেলি, এবং সেখানে যাবার কথা সে মানা করে দেয়। বলে যে ওখানে গেলে আমার নানা নাকি মারা পড়বে। তখন থেকে আমার নানা রাতে মাছ ধরতে চান না, দিনের বেলায় যেতেন। আমার নানা
আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমার নানার জন্য আপনারা দোয়া করবেন। এই ছিল আমার ঘটনা। যদি লেখায় কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমার প্রথম ইমেল। আমার নানার সাথে সরাসরি ঘটে যাওয়া একটি ঘটনা। আমার ইমেলটি সিলেক্ট হলে কৃতজ্ঞ হব। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা প্লিজ যাদের ঘটনা সিলেক্টেড হয়, অনেকেই এটা নিয়ে খুব সন্দেহ প্রকাশ করেন যে কেন তার ঘটনা সিলেক্টেড হচ্ছে না, এই সমস্ত কিছু। যাদের ঘটনা সিলেক্টেড হয় তারা প্লিজ একটু লিখবেন, অন্যদিকে উৎসাহ দেবেন, এবং যেভাবে আপনার ঘটনাটি সিলেক্টেড হয়েছে সেটা একটু জানাবেন। অনেকেরই হয়তো মনের মধ্যে ধোঁয়াশা থাকে যে সবার ঘটনা সিলেক্ট হচ্ছে, আমার ঘটনা কেন সিলেক্ট হচ্ছে না। এরকম কোনো বিষয় আসলেই নেই। আমরা আপনার ঘটনা ভালো হলেই সিলেক্ট করবো, কারণ এটা তো আমাদের লাভ, তাই না? চলুন চলে যাই আজকের পরের ঘটনা। Voot.com. The fear returns with Russell. আপনারা শুনছেন ভূত.com। আমি রাসেল আছি সাথে, এবং আজকেও প্রতিবারের মতো, প্রতিদিনের মতো ভালো ভালো সব ঘটনা শোনানোর প্রত্যাশা নিয়ে হাজির হয়েছি। জানি না কতটুকু ভালো করতে পারবো। যদি একটি ঘটনাও আপনাদের ভালো লাগে তাহলে অনেক আনন্দিত হব। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা ঘটনা পাই, এবং বিভিন্ন জায়গায় একই ধরনের ঘটনা এক একটা জায়গায় এক এক রকম রূপ নিয়ে আসে। আজকে একটা ঘটনা আছে, যে ঘটনাটা আমি শোনাবো। ধরেন যে আমরা যখন রাতের বেলায় আমরা ঘুমাই, এবং আয়না নিয়ে কিন্তু আমাদের অনেক ধরনের কথা আমরা জানি এবং শুনেছি, তাই না? যে আয়নার সামনে রাতের বেলা অনেকেই কাপড় দিয়ে রাখেন, অনেকে রাতের বেলায় বেশি রাত হলে আয়নার দিকে তাকান না, অনেকে বাথরুমে গেলেও আয়না দেখেন না। এরকম অনেক কিছুই কিন্তু আমাদের সাথে, আমরা নিয়ম কানুন অনেকে মেনে চলি। এই আয়না তারপরেও অনেক মানুষের ঘরে থাকে। আয়নার ভেতরে অনেকে বিশ্বাস করেন আরো একটা পৃথিবী আছে, যে পৃথিবীটা ঠিক আমাদের মতো না, সেটা আয়নার পৃথিবী। একটা বাইরের আমি, আর একটা সেই আয়নার পৃথিবীর ভেতরের আমি। আয়নার ভেতরে যে পৃথিবী, সেই পৃথিবীর আমি সবসময় আমার কথা শোনে। বৈজ্ঞানিকভাবে যদি আমি চিন্তা করি তাহলে সেটা হচ্ছে আমার প্রতিচ্ছবি, এবং এই প্রতিচ্ছবি বা প্রতিচ্ছায়া সেটা হচ্ছে আমার কথা শুনবে। আমার যে ছায়া সে তোমার কথা শুনবে, এটাই স্বাভাবিক। আমি যা করব সে তাই করবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু যদি একটু অন্যভাবে চিন্তা করি, যেটা আমি সত্য মিথ্যা বলছি না, ভাবতে বলছি, যে কখনো যদি এরকম হয় যে আপনি যা করছেন, আপনার ছায়াটি সেই বৈজ্ঞানিক নিয়মটা মানল না, সে সেখানে আটকে থেকে গেল, বা আপনি নড়ছেন না, সে নড়তে শুরু করলো। আমার সাথে জীবনে একবারই এরকম হয়েছিল, এবং সেটা আমার কাজের সময়। আমার কানে ফোন ছিল, আমি কথা বলছিলাম, ল্যান্ড ফোন ছিল, সেটাতে আমি কথা বলছিলাম, এবং আমার যে ছায়াটা পড়েছিল সেখানে তার হাতে কোনো ফোন ছিল না, সে যেন দুই হাত ভাঁজ করে আমার দিকেই তাকিয়েছিল। ব্যাপারটা খুবই ভয়ঙ্কর আমার কাছে। আমি এখনো তার ব্যাখ্যা পাই না। আমাদের আজকে যে ঘটনাটা, সেই ঘটনাটা অবশ্য এমন না। সেই ঘটনাটা অনেকটা এমন যে আপনার বেডরুমে, অনেকের বেডরুমে এটা থাকে যে আপনার বেডরুমে একটা ড্রেসিং টেবিল আছে। রাতের বেলা আপনি চোখ খুলেন, চোখ খোলার পরে আপনি দেখলেন ড্রেসিং টেবিলে কেউ বসে আছে। ড্রেসিং টেবিলে কেউ বসে আছে। আর যাদের ঘরে ড্রেসিং টেবিল নাই তারা ভাবুন যে আপনার ঘরে একটি আয়না আছে, সেই আয়নায় কেউ মুখ দেখছে, বা আয়নার জায়গায় কেউ দাঁড়িয়ে আছে। কি করবেন আপনি? কি করা যায় ওই মুহূর্তে? আমার তো মাথাতেই আসে না। যদি আপনার মনে হয় যে ওই সময় আসলে আমাদের সত্যিই কিছু করার আছে, লিখে পাঠাতে পারেন। কিন্তু আমার একেবারেই আমার মাথাতেই আসে না যে ওই সময় কি করা উচিত বা কি করতে হবে। যাই হোক, আমার মনে হয় যে
আমি এরকম কোনো ঘটনার সাথে কখনো পরিচিত ছিলাম না, কিন্তু অনেকেই আছেন যারা এই টাইপের ঘটনার সাথে পরিচিত এবং আজকে ওই ধরনের একটা ঘটনা আছে। তবে সেই ঘটনা আমি এখন আপনাদের শোনাতে যাচ্ছি না। আমি এখন যে ঘটনাটা শোনাবো সেটা এসেছে কানাডা থেকে এবং আমাদের মেহমান ভাই পাঠিয়েছেন, যিনি রেগুলার আমাদের ঘটনা পাঠান। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং তার প্রফেশনটা আমি জানি, তিনি অত্যন্ত ব্যস্ত থাকেন এবং তারপরেও তিনি যে এই ঘটনা পাঠান, আমি অভিভূত। এবং থ্যাংক ইউ ভেরি মাচ রেমান ভাই, আপনাকে, আপনি এত ব্যস্ততার মাঝখানেও আমাদেরকে যে মনে করেন, এটাতে আমরা নিজেকে ধন্য মনে করি। এবং এভাবেই ঘটনা পাঠাবেন আপনার বন্ধু বান্ধবের, এবং আপনার যে প্রফেশন সেই রিলেটেড যদি কোনো ঘটনা থাকে সেটাও আমাদেরকে পাঠাবেন প্লিজ। আমরা অধীর অপেক্ষায় আছি প্রতি সপ্তাহে আপনার ঘটনা শোনার জন্য। আমরা রেহমান ভাইয়ের ঘটনা প্লে করছি আপনাদের জন্য। ইন দ্য মেন টাইম আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা লিখতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেসটা সেটা হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে সেরা ঘটনাটি লিখে বা রেকর্ড করে পাঠিয়ে দিন আমাকে। অবশ্যই আপনার নামের সাথে সাথে আপনার ঠিকানা এবং ফোন নাম্বারটা লিখতে ভুলবেন না, যেটা অনেকেই ভুলে যান। এমন কোনো ফন্ট ইউজ করবেন না যেটা খোলা যায় না বা কপি করা যায় না, এরকম কোনো ফন্ট কাইন্ডলি আপনারা ইউজ করবেন না। আর ঘটনা যারা আমাকে দিয়ে পড়াতে চান তারা বাংলা, ইংরেজি যেটাতে আপনার সুবিধা সেটাতে লিখতে পারেন। ইটস আপ টু ইউ, বাট ঘটনাটা হতে হবে ফাটাফাটি, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাচ্ছি রেহমান ভাইয়ের ঘটনায়। স্টে টিউন। সবাইকে সম্ভাষণ জানিয়ে আমি রহমান, টরন্টো, কানাডা থেকে আবারও আপনাদের মাঝে এলাম। আমার মাঝে মধ্যে ভাবতে ইচ্ছে করে, এই যে আমি এবং আমার মতো যারা আছে তারা এই যে সুপার ন্যাচারাল কিছু জিনিস আমরা দেখতে পাই, এভাবে কি অনেকেই দেখতে পায়? এই উত্তরটা কিন্তু আমার জানা নেই। আপনাদের কাছে আমার এই প্রশ্ন থাকলো। এই ঘটনাটি অত্যন্ত সাম্প্রতিক, কয়েক মাস আগে, ঠিক কোভিড-19 শুরু হবার মাসখানেক আগে, এটা টরন্টোর কাছাকাছি একটা জায়গায় এই ঘটনাটি ঘটেছে আমার সাথে, আমার জীবনে। সো ওই সময় টরন্টোতে উইন্টার অ্যালার্ট ছিল। গভর্নমেন্ট রেডিও, টিভি সবখানে বলে দিয়েছে কেউ যাতে দুপুর 3টার পরে আর বাইরে না থাকে, সবাই যাতে ফিরে আসে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ। আমাদের যা কাটা করার ছিল আমরা দুপুর 12টার মধ্যেই ওটা কেনাকাটা করে নিয়ে আমরা চলে এসেছিলাম। 3টা, 3:30টার দিকে বাসায় আমি একটু ভাবছিলাম যে একটু রান্না বান্না করবো, সবাই মিলে মজা করব। কি আর করা, বাইরে তো আর যাওয়া হবে না, কোথাও মলে যেতে পারবো না, কোনো সিনেমা হলেও যাওয়া যাবে না, সবকিছুই বন্ধ। সো আমি ভাবছিলাম আমরা সবাই মিলে একটু রান্না টান্না করবো, মজা হবে, টিভি দেখবো। তো দেখি কি দাঁড়ায়। এরকম স্নো স্টর্ম মাঝে মধ্যে হয়, বাট এটা অনেক সিভিয়ার হবে, গভর্নমেন্ট তাই বললো। দুপুর 3টা, 3:30টার দিকে হঠাৎ আমার ওয়াইফ আমাকে উপর থেকে আমাকে ডাক দিল। সো আমি স্টেপস দিয়ে উপরে গেলাম, গিয়ে আমাকে বললো যে দেখো আভাস কিন্তু শুরু হয়ে গেছে। বাইরে তাকিয়ে দেখলাম গাছ নড়াচড়া শুরু হয়েছে, তারপর হালকা তুষারপাত শুরু হয়ে গেছে। আমার গাড়িটা নিয়ে ভাবছিলাম, গাড়িটা তো ড্রাইভ থ্রুতে রাখা, কি করা যায়, যদি পুরো গাড়িটাই থেকে যায় তাহলে কি করব, ওটা নিয়ে আমি একটু টেনশনের মধ্যে ছিলাম। বিকেল 5টার দিকে হিট করার কথা ছিল এক্স্যাক্টলি। এখানকার যে ওয়েদার ফোরকাস্ট, এগুলা 99.98% এগুলা ঠিক থাকে। ঠিক 5টার দিকে কিন্তু হিট করে গেল। প্রচন্ড ঝড়, তুষার ঝড় যাকে বলে, ধবধবে সাদা, শব্দ চারিদিকে শোঁ শোঁ করে হচ্ছে, বরফ আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। আমরা যখন ডিনার করলাম, ডিনার করে টিভি দেখতে বসবো, আমি আবার গাড়িটার দিকে তাকিয়ে বাইরে জানলা দিয়ে গাড়িটার দিকে যখন আমি দেখি আমার গাড়ির প্রায় সিলিং এর কাছাকাছি এসে গেছে বরফ, মাটি থেকে একেবারে। রাত বাজে তখন 10টা, 10:30। আমার ওয়াইফকে বললাম যে কিছু একটা করা দরকার, আমি দেখি আমি কি করতে পারি। আমার ওয়াইফ বললো তোমার কি মাথা খারাপ, বাইরের টেম্পারেচার এখন -17, -18 ডিগ্রিজ, আর এই ঝড়, তুষার ঝড়, তুমি কি করবে? আমি দেখি আমি কি করা যায়। আমি 2-3 লেয়ার জ্যাকেট পরে মুখ বন্ধ করে শাবল নিয়ে শাবলিং শুরু করে দিলাম। এই রাতের বেলা 1 ঘন্টা পর্যন্ত শাবলিং করেছি। বাইরে কনকনে ঠান্ডা,
স্কিন কোথাও ধরা যাবে না, কারণ চামড়া হাতের সাথে খুলে চলে আসবে। এই ঠান্ডার ভেতরে আমি 1 ঘন্টা কিন্তু ভেতরে দরদর করে ঘামছিলাম। অনেক টাফ জব এটা। আমি এক হাত করে গাড়ির চারিদিকটা আমি ক্লিন করে আমি চলে আসলাম, গোসল টোসল করে টিভির সামনে বসলাম। হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি আসলো, আমি বললাম এক কাজ করি, কালকে তো আর স্টর্ম থাকবে না, বরফে নিশ্চয়ই সবকিছু সাদা হয়ে গেছে, চলো আমরা বাইরে কোথাও থেকে আমরা বেরিয়ে আসবো, অনেক দূরে কোথাও। বাহ, সবাই পছন্দ করলো। তো আমি আমার ওয়াইফ আর ছেলেকে বললাম এক কাজ করি, দেখি কোনো সুন্দর জায়গায় হোটেলে কোনো একটা রিজার্ভেশন দেওয়া যাক। ওরা করলো কি, ওরা খুঁজে বের করলো, এটা জায়গাটা হচ্ছে, আপনাদেরকে জায়গাটা বলতে আমার কোনো অসুবিধা নেই, ব্লু মাউন্টেন। আপনারা যদি গুগল করেন আপনারা দেখতে পারবেন, অনেক সুন্দর, পাহাড় ঘেরা, অনেক সুন্দর একটা স্মল সিটি। এখানে একটা হোটেলের মধ্যে রিজার্ভেশন দিয়ে দিল। আমরা সব ব্যাগ গোছগাছ করে সকালবেলা বেরিয়ে যাব, এটাই প্ল্যান। সকালে উঠলাম ঘুম থেকে, যা বলা তাই কাজ, ব্যাগ গাড়ির মধ্যে তুলে সেই বরফ ভেঙে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। চারিদিকে বামে ডানে তাকাতে তাকাতে যাচ্ছিলাম, ধবধবে সাদা। কিছু কিছু গাড়ি রাস্তার মধ্যে একটু কাত হয়ে আছে, অনেকে হয়তো এমার্জেন্সির জন্য বেরিয়েছিল, আর এত স্লিপারি থাকে যে ওটা আর কন্ট্রোল করতে পারেনি। গাড়ির এক পাশে, রাস্তার যে কোনো এক পাশে গিয়ে ওটা কাত হয়ে পড়ে আছে, এরকম অনেক গাড়ি দেখলাম। আমার ওয়াইফ আর ছেলে বললো যে আব্বু চলো কোথাও, ওয়াইফ বললো আমরা কোথাও হয়তো ব্রেকফাস্ট করতে পারি। আমার ছেলে বললো আব্বু হ্যাঁ চলো আমরা কোথাও বসে একটু ব্রেকফাস্ট করি। এখানে অল ডে ব্রেকফাস্ট বলে কিছু ফ্র্যাঞ্চাইজ আছে এখানে, আমরা খুঁজে পেলাম একটা, আমরা ওখানে ঢুকে গেলাম। ঢুকে আমরা ব্রেকফাস্ট করলাম, বেশ মজার ব্রেকফাস্ট। ওই ক্যাশিয়ার একটা সোনালী চুলওয়ালা একটা মেয়ে ছিল, সে বারবার আমার দিকে তাকাচ্ছিল, তবে এই দৃষ্টিটা কেমন একটা অদ্ভুত টাইপের, এই দৃষ্টিটা নর্মাল না। আমি আর পাত্তা দিলাম না, আমি আর তাকালাম না ওদিকে। আমি বললাম যে এরকম অদ্ভুত করে কেন মেয়েটা তাকাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেলাম। সাধারণত এই যে দূরত্ব, এটা যদি সামার টাইমে থাকতে হয়তো 3-4.5 ঘন্টা 100-120 কিলোমিটার পার আওয়ার স্পিডে গাড়ি চালালে এটা পৌঁছে যাওয়ার কথা, কিন্তু যেহেতু বরফ চারিদিকে তো একটু সময় লাগছিল। সেই সময়ের জন্য আমরা বললাম যে আর কোথাও থামবো না, আমরা সরাসরি চলে যাব ওখানে। তো আমরা ব্লু মাউন্টেন সিটির কাছাকাছি আসার ঠিক ঢোকার আগে আমার ছেলে বলল আমরা গ্যাসটা ভরে রেখে দিই গাড়িতে, পুরো তেল ভরে রেখে দিই, যাতে সকালবেলা আমাদের কোনো অসুবিধা না হয়। তাই করলাম। আমরা গ্যাস স্টেশন থেকে সমস্ত গাড়ি ভরে নিয়ে আমরা হোটেলের লবিতে গেলাম। গাড়িটা পার্কিং করে দেখি খুব একটা ভিড় নেই, যেহেতু অফ সিজন। সো লবির যে ম্যানেজার আছে, সে লবি ম্যানেজার নিজেই এসে আমাদেরকে খাতির করলো, বললো যে এখন অফ সিজন হওয়াতে তোমাদেরকে আমি খুব সুন্দর একটা রুম দিয়ে দিচ্ছি। এটা লিভিং রুমও আছে, ড্রয়িং একটা বড় থাকার একটা সোফা কাম বেডও তুমি লিভিং রুমে পাবা, আবার বেডরুমের ভেতরে হিউজ বেড আর ছোট কিচেন, সবকিছুই আছে। আমরা রুমে ঢুকে যখন দেখলাম মনটা ভরে গেল। এর মধ্যে আমরা যখন লিফটে করে আসছিলাম, আমরা আবার দূরে দেখছিলাম ওখানে একটা সুন্দর সুইমিং পুল আছে, কাঁচে ঘেরা, টেম্পারেচার কন্ট্রোল সুইমিং পুল। লিফটে উঠতে উঠতে আমার ছেলে আর ওয়াইফ বললো আজকে সাঁতার কাটতে হবে মজা করে। ম্যানেজার বলে দিয়েছে রাত 12টা পর্যন্ত খোলা থাকে এই সুইমিং পুলটা। আমরা রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমরা বললাম যে চলো আমরা বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে আমরা এখানে কোথাও বসে একটু আর্লি ডিনার করে নিই। এখনো তো কনকনে ঠান্ডা, আর বরফে হাঁটতেও তো তেমন একটা কমফোর্টেবল হয়তো আমরা ফিল করব না। হোটেলের রুমের এর ভেতরেই লবি ম্যানেজারের কাছে আমার ছেলে জেনে নিয়েছে এখানে সবচেয়ে ফেমাস রেস্টুরেন্টটা কোনটা, যেটা অনেক খাবার অনেক মজা হয়। সেই অনুযায়ী প্ল্যান, আমরা বেরিয়ে গেলাম হোটেলের ব্যাকডোর দিয়ে। বেরিয়ে গিয়ে আমরা সুভেনির শপ টপগুলো একটু ঘুরে টুরে দেখলাম। ঘুরে বলে যে চলো আমরা ঢুকে যাই রেস্টুরেন্টে, একটু বসে অনেকক্ষণ মজা করা যাবে। যে রেস্টুরেন্টে ঢুকলাম, মাই গড, মনটা ভরে গেল। কাঠের টেবিল চেয়ার দিয়ে কত সুন্দর করে সাজানো, সবাই হইচই করছে, অনেক ইয়াং কাপলও দেখলাম মজা করছে। টিভি স্ক্রিনের মধ্যে খেলাধুলা হচ্ছে, স্নো, তারপর স্কেটিং, কিছু কিছু স্ক্রিনে বক্সিং হচ্ছে। আমরা আবার বেছে আমরা আবার মেনুতে আমরা সুন্দর আমাদের পছন্দ মতো খাবারের অর্ডার দিয়ে দিলাম। সেই অর্ডার অনুযায়ী খাবারও আসলো। আমরা খেয়ে টেয়ে অনেক মজা করে আমরা ব্যাক করলাম হোটেলে। তখন বাজে প্রায় রাত 10টা, 10:30 বেজে গেছে। এর মধ্যে হোটেলে আসলাম, আসতে আসতেই আমার ওয়াইফ আর ছেলে বললো যে চলো তাড়াতাড়ি সুইমিং এ যাই। আমি বললাম যে আমি যাবো না, তোমরা যাও, এর মধ্যে আমি একটু গোসল টোসল করে নেই মজা করে, তারপর তোমরা আস্তে আস্তে আমরা টিভি দেখবো, গল্প করবো, তারপর এক সময় ঘুমিয়ে যাব। তো ওরা তাই করলো। ওরা কাপড় চোপড় নিয়ে
ওদের কাছে আরেকটা কি আছে, ইলেকট্রনিক কি, সো অসুবিধা হবে না, ওরা ওই কি দিয়ে খুলতে পারবে। আমি যদি ইভেন ঘুমিয়েও যাই কোনো অসুবিধা নেই। আমি ওয়াশরুমে ঢুকলাম, ঢুকে একেবারে মজা করে শ্যাম্পু করে গরম পানি দিয়ে পুরা ওয়াশরুমটা, বাথরুমটা একেবারে ধোয়া ধোয়া করে ফেললাম স্টিমের জন্য। আমি যখন বের হলাম বাথটাব থেকে, তাকিয়ে দেখি গ্লাসের মধ্যে, এটা আমি কিছু মুভিতে দেখেছি কিন্তু আমার জীবনে এরকম কোনোদিন হয়নি। তাকিয়ে দেখি গ্লাসে লেখা হাই মোহাম্মদ রহমান। আমি তো অবাক যে এটা কি লেখলো। তারপর ভাবলাম ও আচ্ছা, আমার ওয়াইফ হয়তো দুষ্টুমি করে হাতে কোনো গ্লিসারিন কিংবা ময়েশ্চারাইজার দিয়ে হয়তো লিখে গেছে, আমি যাতে ভয় পাই। তা আমি আর পাত্তা দিলাম না। তো আমি আরামসে কাপড় চোপড় পরে এসে হেয়ার ড্রাই করে এসে টিভির সামনে একটু বসলাম, জানলার পর্দা সরিয়ে আবার দেখছিলাম আমার ছেলে আমার ওয়াইফ ওখানে সাঁতার কাটছে। একটু ঘুম ঘুম পাচ্ছিল, আমি বললাম বেডরুমে যাই, গিয়ে একটু শুয়ে থাকি, ওরা আসলে তখন আবার মজা করবো। আমি বেডরুমের লাইট বন্ধ করে দিয়েছি, লিভিং রুম আর ড্রয়িং রুমের দিকে লাইটটা আমি জ্বালিয়ে রেখেছি যাতে ওরা আসলে কোনো অসুবিধা না হয়। আমি ঘুমিয়ে গেলাম। হিউজ খাটটা, বিশাল বড় বেড ওরা দিয়েছে। কতক্ষণ পরে আমি ঘুমের মধ্যে দেখি হঠাৎ করে কে যেন আমার বাম দিকে এসে ব্ল্যাঙ্কেট সরিয়ে আরামসে শুয়ে গেল আমার পায়ে। আমি ভাবলাম আমার ওয়াইফ, বাহ, আমি তো অনেকক্ষণ ঘুমিয়েছি, তাইলে ওরা নিশ্চয়ই এসে টিভি দেখে আমার ওয়াইফ নিশ্চয়ই ঘুমাতে এসছে। আমি অভ্যাসবশত একটা হাত দিয়ে দিলাম গায়ে, দেখি বেশ ঠান্ডা গাটা, কেমন যেন ঠান্ডা ঠান্ডা ভাব। আমি ভাবলাম যে সুইমিং করে এসছে হয়তো, এই জন্য বডিটা ঠান্ডা হয়ে আছে। আমি আবার বললাম, আমি ওকে আবার ব্ল্যাঙ্কেট টেনে দিলাম, আমি ভালো মতো ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে রাখো, ঠান্ডা লাগতে পারে। আমি হাতটা দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। একটু পরেই দেখি হঠাৎ শব্দ পেলাম। কিসের শব্দ? তাকিয়ে দেখি ওদিক থেকে যে আলোটা আসছিল ওই রুম থেকে, দেখি ওদিক থেকে আমার ওয়াইফ আর আমার ছেলে, দেখে ওরা দরজা খুলে ভিতরে ঢুকে বেডরুমের দিকে আসছে, বসে জিজ্ঞেস করছে যে আব্বু কই। ও আচ্ছা, আব্বু কি ঘুমিয়ে গেছে এসব বলে ঢুকতেছে। আমার সমস্ত বডি একেবারে পাথর হয়ে গেল। এটাকে শুয়ে আছে আমার বায়ে। আমি যেই জাপটে ধরার চেষ্টা করছি, দেখি আমার হাত গলে নিচ দিয়ে নেমে যাওয়ার চেষ্টা করছে সে যেই হোক। আমি প্রচন্ড শক্তিতে একটা ঘুষি মারার চেষ্টা করলাম, কারণ আমি দেখলাম আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে হাতে কাপড় নিয়ে, আমার ছেলে দাঁড়ানো লাইটের ওদিক থেকে। তাহলে এটা কে হতে পারে? আমি জানি না আমি কি করেছি। আমি বোধহয় মুখ থেকে আমার শব্দ বেরোচ্ছিল। আমার ওয়াইফ আর ছেলে বলে যে আব্বু আব্বু হোয়াটস রং। আমার ওয়াইফ বলে যে কি হয়েছে তোমার? আমরা যে এই যে এখানে শুয়েছিল, এটা কি? এটা তুমি একটু আগে এসে বলে না, আমরা তো মাত্র ঢুকলাম। হাতে এই যে দেখ এখনো পর্যন্ত ভেজা কাপড় হাত থেকে পড়ছে। লাইটের সুইচ কোথায়? লাইট জ্বালাও। দেখি পাশ দিয়ে ওটা কোন দিক দিয়ে স্লাইড করে চলে গেল ওই জিনিসটা। লাইট জ্বালালো, আমার ফেসের দিকে ওরা তাকিয়ে থাকলো অদ্ভুত দৃষ্টিতে। আমি ওদেরকে বললাম যে আমাকে একটু সময় দাও, আমি তোমাদেরকে এক্সপ্লেইন করছি। আমি ওয়াশরুমে গিয়ে হাত মুখ আবারও ধুলাম, গ্লাসের দিকে তাকিয়ে দেখলাম যে ওরকম লেখা কিছু আছে কিনা, দেখি না, নেই। আমি বেরিয়ে এসে লিভিং রুমে বসে ওদেরকে যখন ঘটনাটা বললাম, ওরা থ হয়ে আমার কাহিনী শুনলো। আমার ছেলে বলে যে এক কাজ করি, আমরা তাহলে এখান থেকে এই রুমটা চেঞ্জ করে ফেলি। আমি বললাম যে সমস্ত কিছু তো ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা লাইট জ্বালিয়ে ঘুমিয়ে যাব, পরের দিন সকালবেলা কাল সকালে উঠে আমরা আর্লি চলে যাব। ভুলে যাও কি হয়েছে না হয়েছে। আমার বডির ভেতরে আমার মাইন্ড সমস্ত কিছু কিরকম ওলট পালট মনে হচ্ছিল। পরদিন সকালবেলা আমরা উঠে রওনা দিয়ে দিলাম। আসার সময় যে আনন্দটা ছিল, সে যাওয়ার সময় শুধু একটা দুটো কথা বলতে যাচ্ছি আর ভাবছিলাম এটা কি হলো আমার জীবনে। আসলে এরকম অদ্ভুত সব ঘটনা কেন ঘটে, আমার নিজের জানা নেই উত্তর কি। সবার প্রতি শুভকামনা রইল। রাসেল ভাইকে অজস্র ধন্যবাদ এমন সুন্দর অনবদ্য এক সাহসী অনুষ্ঠান পরিচালনা করার জন্য। খোদা হাফেজ। রহমান ফ্রম টরন্টো, ক্যানাডা।